তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন, খুব কম। তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে, এই কেন ঘটছে? তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস, আমরা যখন কাজ করি, গবেষণা কাজ করি, বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয়। এটা তো একটা গবেষণার ফলাফল, এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই। এক দুই, আপনাকে আরেকটা কথা বলি, এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন, আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো খুনের শাস্তি, ফাঁসি হবে। এটা কিন্তু আমি আবার রিপিট করেছি, অ্যাটেম্পট টু মার্ডার, খুনের শাস্তি, এটা ফাঁসি হবে। কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষকের বা এই ধরনের ইস্যুতে এটা জামিনযোগ্য অপরাধ হবে না? ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। শুধু এতটুকু করেন, দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে। কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন? এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে, গবেষণা করে, তাদেরকে বসান, আলাপ করেন, দেখেন সিচুয়েশনটা কি হয়, তারপরে আমরা এদিকে যাব। আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান, সচিবালয় থেকে কর্মক্ষেত্রে, ওয়ার্কিং প্লেসে, আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, ওই যে মেয়েটাকে, যে ছেলেটা এই কথাগুলো বললো, এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ, যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে, ভার্বাল অ্যাবিউজ আছে, হ্যারাসমেন্ট আছে, কিন্তু ডক্টর সিং দা এগুলি তো আছে, কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ, আমরা তো 53-54 বছর ধরে দেশের মধ্যে থাকি। আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে, সামারি ট্রায়ালের কথা বলা হচ্ছে, যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে, এটা তো অনেক মিস ইউজও হতে পারে। আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে জানেন, আমি আপনার সামনে হাইটে গেলাম, আপনি বললেন আমি আপনাকে ভার্বাল অ্যাবিউজ করছি, যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাবো বলেন? আচ্ছা আচ্ছা, না এখানে একটা বিষয় থাকে, ভার্বাল অ্যাবিউজের তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন, তাই না? এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি, ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন। ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই, তার কারণ আপনার এখানে সিমেন্সের ট্রেস বলেন, পেনিট্রেশন বলেন, আপনার এক্ষেত্রে ভিকটিমের বয়ান বলেন, এখানে কিন্তু গল্পগুলো এরকম না। ডক্টর সিং, আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন, কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে, মানে কঠিন আবার সহজও বটে, কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে, আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে 2 বছর 4 বছর, আপনার 120 দিন জামিন হবে না, আপনি এর মধ্যে কিছু করতে পারবেন না। এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব মানে কি ধর্ষকদের পক্ষে না, আমি সেইটা বলতেছি না, আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলছি। আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য। অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই, কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন, এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গত 53 বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বলেন। কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে? না, আপনি আমাকে বলেন। সোশ্যাল রাষ্ট্রায়ত্ত কত কত মামলা থাকে, এটা অনেক ব্যয়বহুল। রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, অথচ একজন মানে মনে করেন ধর্ষণের শিকার শিশু, সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না। না, রাষ্ট্রই তো করছে, রাষ্ট্রই তো করবে। না না, মা করেছে বাদী মা হলো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সবগুলিতে রাষ্ট্রই আসলে ওই বাদীর পক্ষে। এখন বাদী চাইলেও, বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না, রাষ্ট্র সেখানে বাদীর পক্ষে দাঁড়িয়েছে। এখন আপনি কেসটা দেখবেন, কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র। এখন হ্যাঁ, জনৈক এক্স বনাম রাষ্ট্র, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া, ওইটা তো একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ত্যাগ করতে পারি কিনা? একটা শিশু নির্যাতন হলে কোনোদিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার, তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন? মানে এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। রাস্তায় যে মানুষরা আপনার রাস্তায় থাকে, সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো কাদের করার কথা? এই বিষয়গুলো কার করার কথা? আমার প্রশ্নটা ঠিক ওখানে। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই, তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার, এর আগে 17 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল, তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার। তার আগে সরকারগুলি কি করছে সেগুলি আসলে আমার মাথা রাখা দরকার। এবং এই সরকার আইসা তো এই সরকার আইসা সরকারের হাতে তো কোনো ম্যাজিক বালাদিনের চেরাগ নাই, তারা সবকিছু করে ফেলতে হবে। যাই হোক, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সামাতা শারমিন আপনার কাছে একটু জানতে চাই, মানে হয়েছে কি সামাতা, আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই, আমি কিন্তু আপনাদের শত্রু না, মানে আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না, তো সেইটা আপনাকে একটু এনশিওর করতে চাই যে আমরা প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা সামাতা, আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা, তারপর আমি আপনার ভালো লাগলে দিয়ে না দিলে দিয়ে না। সেটা হলো যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি, এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায়। গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারাও হাসিনা বিরোধী ছিল, আমরা এটা বলবো, জুলাই আন্দোলনে অবদান রেখেছে, এটা তারাও ফোকাস করতে চায়। এসব বিষয় কি আপনারা কোনো অবস্থান নিতে চান, নাকি এইসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা?
না, এক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে, তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি। বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া, সেই কাজগুলো হয়নি। আশা করি যেটা পরের বার উত্তর দিতে পারবো। আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন। আচ্ছা, তাহলে এইটা একটু বলেন, এটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহ জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশেই আছে এখন। এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে। বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দোসর, এখন আবার বলা যাচ্ছে শাহবাগী। আপনি বাস্তবতা জানেন, আমরা ইয়াতে না যাই, এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ শাপলা এই বিভাজন। এটা আপনারা কিভাবে এটা ডিল করবেন? যেখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল, মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি, আবার শাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে। এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন? দেখুন, এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার, যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল, বেশিরভাগ দেখা গেছে যে অনেকে এটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যপন্থার দল তো অনেক দলই আছে, তাহলে এটা আবার নতুন কোন মধ্যপন্থা? তো আমরা যেটা করতে চাই, যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগতভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হচ্ছে যে একটা মধ্যপন্থা হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না, কোনো ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না। এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা, যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি। তো সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, একেবারে এড়িয়ে যাওয়া, কোনো আর্গুমেন্টে না যাওয়া, কোনো ধরনের বিভাজিত করার জন্য যে কোনো কথাকেই এড়িয়ে যাওয়া। আরেকটা মধ্যপন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্টগুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল অ্যাটিটিউড করবেন, সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করবেন। এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার ফর বাংলাদেশ। এবং বাংলাদেশে অনেক রকমের খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে, মানে আপনি যেটাই বলেন, ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে। তাহলে এই মানুষগুলোকে তো আপনার একত্রে আনতে হবে, না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না। আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই। রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি, আমি তার সাথে যাতে যৌক্তিক মতামতগুলো দিতে পারি, তার সাথে একমত হতে পারি, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ প্রশ্নে আসতেছি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে, যে আওয়ামী লীগ শেখ হাসিনা 15-16 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করতো, সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ। সেটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে, উগ্রবাদীরা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। এইটার কোনো আলামত আপনি দেখতে পান কিনা? মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে মবকে, তৌহিদি জনতাকে, মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছে তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনা সুবিধা না করে দেয়। আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনার সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু? পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রশ্ন আপনাকে 2 মিনিট ধরে বলতে হবে। একজন সিনিয়র জাজ, আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক, যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে, যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা, তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে। আপনি যদি একটু 2-3 মিনিট একটু বলেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, একটা কথা বলি, আমার মনে হয় সামান্থাকে আমি একটু এনশিওর করতে চাই। সামান্থা, উই হ্যাভ লটস অফ হোপ, আর আমরা এই হোপের জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি। এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি। যে পলিটিক্যাল ন্যারেটিভের ল্যাকিংসটা স্পষ্ট তো আমাদের সামনে আছে। যেমন আমরা জানি বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, জামাতের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি, বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্পষ্ট না। এটা যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতাগুলোতে পড়ার সম্ভাবনা থাকবে না। এটা আপনাকে আমার একটু বলার ছিল। আচ্ছা, এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন, এই যে জুজুর ভয়। দেখেন, এই যে পলিটিশিয়ানরা সব সময় এরকম কিছু করে, দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন, যে এই গভর্নমেন্ট তো অভ্যুত্থানের গভর্নমেন্ট ছিল। এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করতে চাই, এটা কিন্তু কোনো নির্বাচিত গভর্নমেন্ট না এনসিপি এখন ক্ষমতায় আছে, তাই দেখবেন এটা তারা মিসম্যাচ করে ফেলে। এনসিপি তো ক্ষমতায় যায়নি, এনসিপি তো এখন ইলেকশনই করে নাই। তাকে আমরা এই প্রশ্নগুলো কেন করছি, তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল ন্যারেটিভটা জানতে চাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ, কোরআন কোড, মৌলবাদ কোনো ইসলামিক বিষয় না। মৌলবাদ ধর্মীয়, মানে হিন্দু মৌলবাদ হতে পারে, খ্রিস্টান মৌলবাদ হতে পারে, নানা কিছু হতে পারে। মৌলবাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বামপন্থী মৌলবাদ হতে পারে, বামপন্থী। হ্যাঁ, অবশ্যই মার্ক্সের বইটাকে বাইবেল গণ্য করে। হ্যাঁ, অবশ্যই আপনার নিশ্চয়ই দ্য রেড আর্মি, মাও জেদং এর যে বইটা, মানে ওই সময় নিশ্চয়ই আপনার মনে আছে। তো এই যে হ্যাঁ, তো তাহলে সেটা কিন্তু নানাভাবে হতে পারে। তো এক্ষেত্রে আপনার আওয়ামী লীগ তার শাসনের সময়
একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল, এবং সবচেয়ে বেশি তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ। কি বিভাজিত সমাজ? সেক্ষেত্রে আপনারা একদম মনে করবেন যে বিডিআর এর ঘটনাটা ঘটার পরপরই যখন আপনার শাহবাগ শাপলা এটাকে জিয়ায় রাখা, এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে, একটু হিসাব করে দেখেন তো, দেশ ছাড়া হয়েছে, সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে। তার মানে কি সে, এবং তারপরে সে কি হয়েছে জানেন, সে কওমি জননী হয়ে গেছে। সে কওমি জননী হয়ে গেছে। তো এখন দুঃখজনক কি মহাসমারোহ, এক্স্যাক্টলি, সে মডেল মসজিদ তৈরি করেছে, সে কওমি জননী হয়ে গেছে। আর এখন এটাই আমি বলছি আপনাকে, আমি একটু বিচলিত হব না, কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে। তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা কি হয়েছে, কোড অ্যান্ড কোড শাহবাগী, কোড অ্যান্ড কোড ইনক্লাব মঞ্চ, এটা কি জিনিস, সংজ্ঞাটা কি? আমি একটু সংজ্ঞা বুঝতে চাই। ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না, ঠিক একইভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে শাহবাগী হয় আর কি কি দেখলে ইনকলাব হয়। না, আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নিগ্ধা, দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না। আমি যোগ করতে চাই শিবির হইলেও কোনো অসুবিধা হয় না। আপনি যত যোগ করেন, ওটা যোগ করেন, কোনো সমস্যা নাই তো। আমি বলছি আওয়ামী ন্যারেটিভটার কথা, মানে আমার গল্পটা ছিল আওয়ামী কিভাবে দেখায়, ওটা বলছি। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি আওয়ামী ন্যারেটিভ এটা বলেছিল, এবং তখনও যেরকম আমরা বিরোধোচ্চারণ করেছি আজকেও বলছি। দেখেন, ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক পরলেন তা ম্যাটার করে না, এটা ব্যক্তি স্বাধীনতা, এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না। এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত, এটাই হচ্ছে কামনা। আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন, আমার মনে হয় আরেকটা শো হলে ভালো, সেটা নিয়ে আমরা আইনি জটিলতা নিয়ে, এটা এত অল্প সময় আমি উত্তর দিতে পারবো না। আমি যেটা বলতে চেয়েছি যে যখন যেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা, আমি এই নামটা নিচ্ছি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত, কারণ নামটা অলরেডি মিডিয়াতে আছে। তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়ে দিয়েছেন তখন সে যে ভয় ভীতি দেখানোর সুযোগ পায়, এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে। আমার কথা হচ্ছে যখন আপনি বিশেষত শিশু, আই রিপিট, ইটস এ ভেরি সেনসিটিভ কেস, শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয়, এই লগুলোকে আমাদের ভাঙতে হবে, এটাকে আমাদের রিফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়নমূলক জিনিস হয় সেক্ষেত্রে এটা জামিনযোগ্য হবে না? আমরা কি এতটুকু করতে পারি না? যদি এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং, আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আরো আলাপও করব। ঘটনা হইতেছে যে কোনো অপরাধী ভয়ঙ্কর, মানে শিশুকে আসলে কোনো ধরনের অত্যাচার করা, নির্যাতন করা, যৌনতার কথা মাথায় আনতে হয় না, মানে এটা তো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশের বাস্তবতা, এইটাও আপনাকে মনে রাখতে হবে, শত্রুতা বোধক ভাবে ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেইনস্টে। ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে, আমি আমার ছোট কয়েকদিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয়, উনারা আবার পরে স্বীকারও করেন। সেই জন্য আমরা কি আসলে ওরকম আইন করতে পারবো যে আইনটা আসলে যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাকে আসলে কোনো ধরনের কোনো ইয়ে দিতেছে না? আমাদের ওটা প্রায় শেষ পর্যন্ত আপনি যদি এক লাইন বলেন, আমরা সামান্ত থেকেও এক লাইন শুনতাম এই ব্যাপারে, তাদের চিন্তাটা কি হইতে পারে এবং তারা তাদের চিন্তাগুলিকে একসাথে করার জন্য। আমরা মনে হয় যে আজকের অনুষ্ঠানে এটা এরকম মনে হতে পারে যে আমরা আমি বোধহয় সামান্তাকে বেশি আক্রমণ করলাম কিনা, সেটা আমি করতে চাই না। সামান্তা, আমি আপনাকে বলি যে সেটা আক্রমণও না, আসলে আপনি আপনার অবস্থাটা পরিষ্কার করেছেন, হয়তো আমি বুঝতে ভুল হয়েছে বা করতে পারি নাই, সেটা একটা সীমাবদ্ধতা হতে পারে। কিন্তু আমি শেষমেশ সেটা একটু আপনি জানতে চাই যে আপনারা যে আপনাদের যেটা ডক্টর স্নিগ্ধা যেটা পরিষ্কার করতে বলতেছিল যে আমাদের তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী লীগ বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নিগ্ধা বা আমাদেরকে প্রচুর পরিমাণে আপনি দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা জামাতে ইসলামী, আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে, ইত্যাদি 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 বহুভাবে। তো সেই ট্যাগের জায়গায় আমরা যেতে চাই না, আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই। যদি আপনি এটাও বলতে পারেন যে আপনাদের যেটাকে বলে ইশতেহার, সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি, আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য। আচ্ছা, যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা, যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি, প্রথমত মতাদর্শিক জায়গা, প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা কি। আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে, এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে, সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে একরকমের আদর্শের নাম দিয়ে, যেটা মুজিববাদ নাম দিয়ে যে এই ধরনের আদর্শ প্রচার করে, সেটারও একটা পার্টি ছিল। এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, যেমন হচ্ছে জাতীয়তাবাদ